എവിടെയാ ആശ്രമം വീട്? ജനേ ഗൃഹേ പ്രവിഷ്ടാഃ മാർജാരക സർവേ മാരണീയ. ആ മാർജാരയുടെ അർത്ഥം എന്താന്ന് പറഞ്ഞു? গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা অন্যরকম সিনেমা সম্পর্কে জানতে চলেছি। সিনেমাটি 18+, কিন্তু এর জন্যই অবশ্যই যারা 18 বছরের নিচে আছো তাদের এই সিনেমা দেখার দরকার নেই। তবে সিনেমাটি অনেক ইন্টারেস্টিং। এটার IMDb রেট হচ্ছে 10-এ 7.6 এবং এই সিনেমাতে পরকীয়ার সেক্স একটু বেশি আর কি। তো আমি রিকোয়েস্ট করব হেডফোন দিয়ে দেখো, মানে টিভিতে জোরে সাউন্ড দিয়ে দেখো না। তো যাই হোক, সিনেমা যখন শুরু হয় তখন অ্যানিমেশনের মাধ্যমে আমাদেরকে দেখানো হয় অহল্যা নামের একজন সুন্দরী নারী গৌতম নামের একজন ঋষিকে বিয়ে করেছিলেন এবং তারা দুজনেই সুখে জীবনযাপন করছিলেন ঘন জঙ্গলের মাঝে। কিন্তু অহল্যার রূপ দেখে ইন্দ্র তাকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করে এবং একদিন গৌতম যখন বাইরে যায় তখন ইন্দ্র করে কি গৌতমের রূপ ধারণ করে অহল্যার কাছে যায়। আর গৌতম ভেবে ভুল করে অহল্যা করে কি তার সঙ্গে শারীরিক মেলামেশা করে। কিন্তু তারপরে আসল গৌতম যে ঋষি সে চলে আসে এবং সে দেখে তার স্ত্রী অন্য কারোর সাথে সম্ভোগ করছে। তো সে করে কি ওদের দুজনকে অভিশাপ দেন। সে তার স্ত্রী অহল্যাকে পাথরে পরিণত হওয়ার অভিশাপ দেয়। তবে এরপর শাস্ত্র মতে তাদের ভগবান শ্রীরাম অহল্যাকে অভিশাপ থেকে মুক্তিও দিয়েছিলেন। তো সিনেমার শুরুতে এই গল্পটা আমাদের কেন দেখানো হচ্ছে সেটা আমরা সিনেমার শেষে বুঝতে পারবো। তবে এখানে আমি একটু বলে রাখি যে একজন নারীকে ধোঁকা দিয়ে যদি কেউ কিছু করে তার হাজবেন্ডের কেমন মানসিক অবস্থা হয় সেটা বোঝানো হয়েছে, মানে সে যে কোনো কিছু করতে পারে। তো এখান থেকে আমাদের সরাসরি গল্প নিয়ে যাওয়া হয় সন্তন নামের একটা লোকের উপরে, যে এই সিনেমার নায়কও বটে, মেন কি লিড ক্যারেক্টার। তো সে টেনশনের সাথে কোথাও যাচ্ছে, দেখে মনে হচ্ছে তাকে কেউ অনুসরণ করছে বা কোনো একটা কিছু দেখে সে ভয় পেয়েছে। তো সন্তন যখন পেছনে ঘুরে তাকায় তখনই কেউ তার পেছনে মাথায় আঘাত করে ফেলে দেয় আর তারপর তাকে টেনে হিস্ট্রি নিয়ে চলে যায়। আর তারপর সিনেমাটার নাম আসে। তো এই সিনেমাটার নাম হচ্ছে মারজারা অলু কুলে বেচা নাকি কি, তবে এটার আমি বাংলা অর্থ বলি। তো এইটার অর্থ হচ্ছে বিড়াল এক পাথর চাপা দিয়ে মিথ্যা, মানে এটার অর্থ দ্বারাই হচ্ছে বিড়ালকে লুকিয়ে রাখা। আর মালায়ামে পরকীয়ার প্রেম যে থাকে তাকে বিড়াল বলা হয়, মানে বিড়ালের প্রতীক যে ঘরে লুকিয়ে রয়েছে। তো যাই হোক, এরপর আমাদের কয়েক মাস আগের ঘটনা দেখানো হয় যেখানে শান্তি নামের একটা নারীকে আমরা দেখি যে তার ঘরে পুজো করছে। আর এরপর সে যখন তার রুমে আসে তার স্বামী তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। গোসল টোসল করে এসেছে দেখে পাগল হয়ে গিয়েছে স্বামী, কিন্তু শান্তি বলে মাত্রই 1 রাউন্ড খেলে গোসল করে এসেছি, তো এখন আর আমি পারবো না, তোমার কি শক্তি আছে? তখন ওই বেটাই বলে হ্যাঁ অবশ্যই শক্তি আছে, আমি দ্বিতীয় রাউন্ড অনায়াসে খেলতে পারবো। বাট শান্তি বলে শোনো, আমি তোমাকে সেটা জিজ্ঞাসা করছি না, আমি বলছি তোমাকে যে আমার স্বামী আসার টাইম হয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি পেছনে দরজা দিয়ে পালিয়ে যাও। তো সে করে কি দ্রুত পালিয়ে যায়। তো এখানে আমরা বুঝতে পারি যে সে শান্তির স্বামী নয়, সে মূলত পরকীয়া মানে বিড়াল। তো যাই হোক, পর তার স্বামী বাড়ি আসা মাত্র শান্তিকে চুম্বন করে এবং আমরা দেখতে পাই তার স্বামী একজন পুলিশ ইন্সপেক্টর, মানে একবার ওসি টাইপের লোক। তো যাই হোক, শান্তি তখন তার স্বামীকে আটকে এবং বলে তুমি আগে দয়া করে স্নান করো, খাবার খাও। তো ইন্সপেক্টর বুঝতেই পারছো ওকে দেখে আমার মায়া হচ্ছে। তো বেচারা তো বউকে অনেক ভালোবাসে, কিছু না বোঝে যায় স্নান করতে, কিন্তু বাইরে এসে সে একটা শব্দ পায় থালা বাসন পড়ার। জিজ্ঞাসা করে কি হয়েছে, শান্তি বলে কিছুই না, একটা বিড়াল ছিল খুব জ্বালাতন করছে। তো এখানে যে বিড়াল জ্বালাতন করছে মানে বিড়াল কথাটা এটা মনে রেখো। তো যাই হোক, এরপর শান্তি জিজ্ঞাসা করে তার ইন্সপেক্টর স্বামীকে তুমি প্রায় এত দেরিতে আসো কেন, কি হয়েছে জানি। তো স্বামী তখন বলে দেখো আমি একটা চোর খুঁজছি আর তার চুরি করার ধরনটা বেশ ভিন্ন। সে করে কি বাড়ির গৃহবধূদেরকে সিডিউস করে, তাদের সাথে প্রেম করে বাড়িতে ঢোকে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। আর এভাবে সে অনেক বাড়ি থেকে চুরি করেছে এবং যত দ্রুত সম্ভব তাকে আমার ধরতে হবে। আর ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে এবং জানায় সেই চোরটি আরো একটা নারীকে সিডিউস করে তার বাড়ি থেকে চুরি করে নিয়ে গিয়েছে। তো এতে তো ইন্সপেক্টর রাগ আরো বেড়ে যায়। আর এরপর এখান থেকে সরাসরি আমাদের একটা হোটেল দেখানো হয় যেখানে কর্মরত ছেলেটি একটা রুমে যায় আর ওখানে কাউকে ঘুম থেকে তুলে। আর আমরা দেখতে পাই এটার কেউ না, এটা হচ্ছে সিনেমা শুরুর সেই সন্তান যাকে ওই যে বাড়ি দিল আর কি, ভয় পালাচ্ছিল। তো এখন আমরা জানবো আর কি ও কেন ভয় পালাচ্ছিল, মানে ও সিনেমায় জানবো আর কি। তো যাই হোক, এইখানে সন্তান ওই ছেলেটিকে বকাঝকা করে যে শালাই মাত্র আমি আমার প্রিয়তমা মানে নতুন গার্লফ্রেন্ডের সাথে একটু রোমান্টিক গান গাইছিলাম আর তুই কাজটা নষ্ট করে দিলি, আর এরপর থেকে তুই যদি আমাকে আর ঘুম থেকে তুলিস তোর কিন্তু খবর আছে। আর এর পরের দৃশ্যে আমরা এমন একটা নারীকে দেখি যার নাম হচ্ছে মেরি। আর মেরির স্বামী একজন ব্যবসায়ী বেশ ধনী। তো স্বামী যখন কাজে যায় মেরি করে কি সন্তানের দিকে তাকিয়ে হাসে, সন্তান তাকিয়ে হাসে। তবে এই দুজনের মধ্যে সম্পর্ক আছে নাকি হবে এটা আমাদের জানা নেই। তো সন্তান এমন একজন ব্যক্তি, সে আবার আরেকজনের জন্য কাজ করে যাকে সবাই আন্না বলে, মানে জাতীয় ভাই, মানে ওই দেশে মনে হয় আন্না অর্থ ভাই আর কি। তো সন্তান তাকে বলে ওই নারীকে আমি আমার জালে আটকে ফেলেছি আন্না, শীঘ্রই আমি ওর মালামাল চুরি করবো। তো আন্না বলে দেখ বেশি মালামাল চুরি করার দরকার নেই, ওর বাড়ি থেকে শুধুমাত্র ওই পবিত্র ক্রুশটা নিয়ে আসবি। ক্রুশ মানে হচ্ছে খ্রিস্টিয়ানদের সেই ক্রসটা আর কি। তো সন্তান বলে হ্যাঁ আমি সেটা নিয়ে আসবো। আর এর পরের দৃশ্যে সন্তান মেরির বাড়িতে ঢুকতে যায়, কিন্তু সেখানে সর্বত্র সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। তবে সন্তান সেই সিসি ক্যামেরা থেকে লুকিয়ে ভেতরে যায় আর এরপর সে যখন ভেতরে যায় দরজার সাথে সাথে বন্ধ হয়ে যায়। আর আমরা দেখতে পাই
পায় এটা তো মেরি বন্ধ করেছে এবং জিজ্ঞাসা করে তোমার আজকে আসতে দেরি হলো কেন? তো সন্তান বলে তোমার স্বামী এতগুলো ক্যামেরা লাগিয়েছে, সেগুলো থেকে বেঁচে এখানে আসা একটু কষ্টই। তো বুঝতেই পারছো ওদের অনেক দিন ধরেই সম্পর্ক চলছে। তো এরপর তাদের রোমান্স শুরু হয়, আর রোমান্স করতে করতে সেখানে রাখা জিনিসপত্র নিচে পড়ে যায়, আর তখন ওরা একটা ক্রুশ দেখতে পায়। তো সন্তান তখন বলে এটা তো বেশ সুন্দর, আর তারপর সে করে ওই ক্রুশের একটা ছবি তোলে, এটা কনফার্ম হওয়ার জন্য যে এটাই সেই ক্রুশ কিনা। তো মেরি তখন বলে তুমি কি জানো এই ক্রুশের দাম কত? এটার দাম 2 কোটি, এটা খুবই রিয়ার, অনেক আগের এবং স্বর্ণের। তো সন্তোষ তখন জিজ্ঞাসা করে তুমি এত দামি একটা জিনিস বাইরে রেখেছো কেন? মেরি তখন বলে আমার স্বামী বলেছেন যদি কোনো চোর ঘরে ঢুকে তাহলে তো প্রথমে লকার ভাঙবে, কিন্তু এটা যেহেতু বাইরে রয়েছে এই ছোট্ট জিনিসকে তারা দামি জিনিস মনে করবে না, আর এই কারণে এটা বাইরেই রেখে যাবে। তো এই জন্য আমার স্বামী এটাকে বাইরে রাখতে বলেছে, কিন্তু আমি ভাবছি এটাকে ভেতরে রাখাই নিরাপদ হবে যেহেতু তুমি বললে। তো এরপর সে করে কি ক্রুশটিকে লকারে রেখে দেয়, বাট সন্তান এখন দ্বিধায় পড়ে যায় যে শালার কেন আমি এটা বলতে গেলাম। তো এরপর ওটা লকারে চলে যায়, আরও ভাবতে থাকে যে ও এটা কিভাবে চুরি করবে। তো যাই হোক এরপর তারা দুজনে যায় মেরির ঘরে, ঘনিষ্ঠ হয় এবং তারপর মনে করো রাশিয়া ইউক্রেন হয় এবং মেরি যায় স্নান করতে। আর এর মধ্যে সন্তান লকারটি খোলার চেষ্টা করে, কিন্তু সে পাসওয়ার্ড জানে না। ওর কাছে তখন মনে হয় সাধারণ মানুষ তো লকারের পাসওয়ার্ড তার জন্মসালকেই রাখে বা জন্মদিনের তারিখকেই রাখে। তো আমি সেটাও চেষ্টা করি। তো এটা ভেবে সে মেরিকে জিজ্ঞাসা করে সোনা তোমার জন্ম তারিখ কবে? তো মেরি তখন বলে ও আচ্ছা তুমি আমার জন্মদিনে স্পেশাল কোনো গিফট দিতে চাও, সারপ্রাইজ দিতে চাও? তো এটা বলে সে জন্ম তারিখ জানিয়ে দেয়। তো সন্তানের অনুমান একদম সঠিক ছিল, ওই জন্ম তারিখের কারণে লকারটি খুলে যায় এবং সন্তান নীরবে তার ক্রুজটা বের করে নেয়। আর তারপর মেরি স্নান সেরে যখন আসে তখন সন্তান ওর সাথে সাধারণভাবে কথা বলে চলে যায়। আর অন্যদিকে আন্নাকে দেখানো হয় যিনি দুনিয়ার কাছে একজন সৎ মানুষ, একজন ট্রাভেল এজেন্সি চালান, কিন্তু আন্ডারগ্রাউন্ডে সে যে কত ডেঞ্জার আছে এবং সন্তানকে দিয়ে যে কিচুরিগুলো করাচ্ছেন। তো এইখানে আন্না নারায়ণ নামের একটা ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিল, আর তখনই সন্তান ভেতরে আসে, কিন্তু আপাতত আন্না থেকে বাইরে অপেক্ষা করতে বলে। তো আন্নার সঙ্গে কথা বলার পরে নারায়ণ চলে যায় আর সন্তানও তাকে দেখতে পায়। তারপর সন্তান আন্নাকে সেই ক্রুজটা দেয়। আন্না তো খুব খুশি, তবে ঝুঁকিপূর্ণ কাজের বিনিময়ে সন্তান তখন আন্নার কাছে টাকা চায়, বাট আন্না তাকে সামান্য কিছু টাকা দেয় এবং বলে আপাতত এটা দিয়ে চল, ক্রুজটি বিক্রি করা পড়লে আমি তোর ভাগের টাকা দিয়ে দেবো, চুক্তি হয়েছে, খুব শীঘ্রই টাকা পেয়ে যাবে। আর এখানে একটা কথা বলতেই হচ্ছে সন্তান কিন্তু এই কাজটা করতে পছন্দ করতো না এবং সে বলতো আমাকে বড় একটা কাজ দাও যাতে একবারে কাজ করে আমি জীবন গুছিয়ে বসবাস করতে পারি, এত রেগুলার ঝুঁকি নেওয়া যায় না। আর এইদিকে আমরা দেখি ইন্সপেক্টর খুবই চিন্তিত এবং সে শান্তিকে বলে যে চোরটি অনেক নারীকে গোপনে প্রেমের ফাঁদে ফেলেছে এবং তাদের বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়ে যাচ্ছে, আমরা ধরতেই পারছি না ওকে। তো এই জন্য আমি ভাবছি আমিও আমার বাড়ির বাইরে একটা ক্যামেরা বসাবো, বাট এই ক্যামেরা লাগালে শান্তি তো আবার তার প্রেমিকাকে বাড়িতে ডাকতে পারবে না। তো এই জন্য সে বলে তুমি কি আমাকে সন্দেহ করে সিসিটিভি লাগাতে চাও? তো ইন্সপেক্টর তখন বলে আমি তো জাস্ট তোমার নিরাপত্তার জন্য করছি, তোমাকে আমি কিভাবে সন্দেহ করতে পারি বলো? ঠিক আছে বাবা যাও, আমি সিসিটিভি ক্যামেরা বসাবো না। তো বুঝতেই পারছো ব্যাপারটা ওইদিকে কি চলছে। আর এইদিকে আমরা দেখি সন্তান তার রুমে রয়েছে, আর তখন মেরি এসে বলে তুমি কি জানো সেই ক্রুজটা আমার ঘর থেকে গায়েব হয়ে গিয়েছে? তো সন্তান এমন নাটক করে যে বুঝেই না, বলে এটা কিভাবে সম্ভব, ওটা না তুমি লকারে রাখলে? মেরি তখন বলে আমি জানি না কিভাবে হলো, বাট তুমি যে ওই দিন ওটা ছবি নিয়েছিলে না, ওই ছবিটা আমাকে দাও, আমি ওটার মতো একটা নকল একটা ক্রুজ বানাবো যাতে আমার স্বামী সন্দেহ না করে। তো সন্তান ছবিটা পাঠিয়ে দেয় এবং এখানে একটা বিষয় লক্ষ্য, মেরি এত ভোদাই যে সন্তানের উপর সামান্যতম সন্দেহ করে না, সে বাড়ি চলে যায় এবং এইটাই ভোদাই মেয়েরাই মূলত এইসব পরকীয়াতে জড়ায়। তো যাই হোক ওইদিকে আবার মেরির স্বামী জানতে পারে যে ক্রুশটা চুরি হয়ে গিয়েছে, আর এই ক্রুশ তো জানোই খ্রিস্টানদের হোলি ক্রস। তো সেই ইন্সপেক্টরকে ডেকে জানায় ওটার দাম 2 কোটি টাকা ছিল, দয়া করে দ্রুত খুঁজে বের করুন। আর মেরি এসে তখন বলে আরে তুমি তো ভুল বুঝছো, ক্রুশ তো আমি ওটা লকারে রেখে দিয়েছি, আর এই যেটা আমি নিয়ে এসেছি। তো এই কথা বলে সেই নকল হলি ক্রসটা দেয়, বাট ওর স্বামী ওটা দেখেই বুঝতে পারে এবং ছুঁড়ে মারে আর বলে এই নকলটা তো বুঝলাম, আসলটা কোথায়? তুই কি কাউকে ঘরে নিয়ে আসতে আমি যখন বাড়ি থাকতাম না? তো সে মেরিকে সন্দেহ করা শুরু করে। তো ইন্সপেক্টর তাকে অনেক কষ্ট করে শান্ত করে আর মেরিকে জিজ্ঞাসা করে সন্দেহ করার মতো যদি কেউ থাকে বা আপনার বাড়িতে যদি কেউ আসে বা আপনি কিছু করে থাকেন আগেই বলুন। তো মেরি তখন বলে ঠিক আছে আমি একটু আসছি, আর এই কথা বলে সে ঘরে যায়। আর এদিকে মেরির স্বামী তো রাগান্বিত ভাবে ওর দিকে তাকিয়ে রয়েছে যে আজকে ওকে শেষ করে দেবে, বাট কয়েক সেকেন্ডের মধ্যেই ঘর থেকে গুলির শব্দ শোনা যায়। অ্যাকচুয়ালি মেরির ভয় ছিল যে তার প্রেমের সম্পর্ক ধরা পড়ে যাবে এবং সন্তানে বিপদে পড়বে, ওর তার কোনো দোষ নেই, তো এই জন্য ও নিজেকে গুলি করে দিয়েছে। আর এইদিকে সন্তান তার রুমে রয়েছে, তখন তার কাজের ছেলে এসে বলে পুলিশ আপনাকে ডাকছে। তো সন্তান পেছন দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু তাকে ধরে ফেলা হয়, তবে ভাগ্যক্রমে সন্তান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আবার ইতিমধ্যে পুলিশ ইন্সপেক্টর তার জিপ নিয়ে সেখানে এসেছে এবং সে সন্তানকে ধাক্কা দেয়। তারপর সন্তানের যখন চোখ খোলে সে দেখতে পায় এটা একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু মেরি যে মারা গেছে ওটা সত্যই পর্যন্ত সত্য। তো যাই হোক আমরা যদি সন্তানের রেকর্ডের দিকে তাকাই তাহলে এ পর্যন্ত 15টা বাড়িতে এই ধরনের চুরি করেছে। তো সে আন্নাকে বলে দেখুন আমি যদি এই কাজ চালিয়ে যাই একদিন না একদিন আমি ফেসে যাব, তো আমি আর এসব করবো না, তো আপনি আমার ভাগের টাকা দিয়ে দিন। তো আন্না তখন বলে তুমি যদি তোমার জীবন গুছিয়ে বসতে চাও তাহলে আর একটা কাজ করো, এই শেষ কাজটা করো, আর এটার জন্য তুমি অনেক মোটা অঙ্কের টাকা পাবে, এরপর তোমার আর কোনো কাজ করারই প্রয়োজন পড়বে না। তো এরপর আন্না বলতে শুরু করে সেই দিন যে লোকটা আমার ট্রাভেল এজেন্সিতে এসেছিল যার নাম নারায়ণ, তার বাড়িতে অহল্যার একটা মূর্তি রয়েছে। অহল্যা মানে হচ্ছে ওই যে সিনেমার শুরুতে যে কার্টুন দেখানো হলো অ্যানিমেশন, তো আজকের দিনে সেই মূর্তির মূল্য কয়েক কোটি টাকা। তো নারায়ণ সেটিকে তার বাড়িতে রেখে পূজা করে। তো আমি চাই তুমি যে কোনো মূল্যে সেই অহল্যা
অহল্যার মূর্তিটা তুমি নিয়ে আসবে। আর তুমি যদি এই কাজটা করো তুমি সারা জীবন গুছিয়ে বসে খেতে পারবে। তবে ওই বাড়িতে ঢোকার জন্য একটা ভালো বুদ্ধি রয়েছে। ওই বাড়ির একটা ফাঁকা অংশ রয়েছে যেখানে সে ভাড়া দেয়। তো নারায়ণের সঙ্গে আমি কথা বলেছি ওই জায়গাটা তোমায় ভাড়ায় দিবে, এতে তোমার বাড়িতে ঢোকা এবং মূর্তিটা চুরি করা সহজ হয়ে যাবে। আর তার পরের দৃশ্যে আমরা দেখতে পাই সন্তন করে কি নারায়ণের শহরে পৌঁছায় এবং চায়ের দোকানে গিয়ে জিজ্ঞাসা করে এই নারায়ণের বাড়িটা কোথায়। তখন সুধীর নামের একটা লোক এসে বলে আরে আমি তো ওই বাড়িতে টুকটাক কাজ করি, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তো এটা বলে সে করে কি সন্তনকে নারায়ণের বাড়িতে নিয়ে যায়। তবে এটাও জিজ্ঞাসা করে তুমি এই শহরে কেন এসেছো। তো সন্তন তখন বলে দেখুন আমি এই শহরে একটা মেয়েকে একতরফা ভালোবাসি আর সে এখানেই থাকে আর তাকে রাজি করানোর জন্য আমি এসেছি। তো সুধীর বলে প্রেমের কেস, তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু নারায়ণ কিন্তু খিটখেটে মেজাজের মানুষ, ওর ব্যাপারে সাবধানে থেকো। তো এটা বলে সে সন্তনকে নারায়ণের বাড়িতে নিয়ে যায়। আর বাড়ির কাছে সন্তন একটা সুন্দরী মেয়েকে দেখতে পায় যার নাম হচ্ছে অহল্যা, মানে ওই মূর্তির নামে নাম। আর সে সংস্কৃত ভাষায় একটা বিড়ালের কথা বলছে। তো সন্তন তখন জিজ্ঞাসা করে কে তুমি আর এই বিড়ালের সাথে কেন কথা বলছো। তো অহল্যা তখন বলে তুমি যদি বলো তাহলে আমি তোমার সঙ্গে কথা বলতে পারি। তো এরপর সে সংস্কৃত ভাষায় সন্তনকে জিজ্ঞাসা করে। তো সন্তন হেসে বলে এবং বলে আমি সংস্কৃতের কিছুই জানি না। তো এইভাবেই তারা দুজনে হেসে কথা বলতে শুরু করে আর তারপর পরিচিত হয় এবং সন্তন ভেতরে যায়, নারায়ণের সঙ্গে দেখা করে। আর তারপর চিত্রা নামের একটা নারী সন্তনের জন্য কফি নিয়ে আসে। তো নারায়ণ সন্তনের সাথে সেই ভাড়ার বিষয়ে কথা বলছে আর তারপর চিত্রা আসে নারায়ণের সাথে দেখা করতে যে আমি বাড়ির বাইরে যাব। আর তখন সন্তন অহল্যাকে গভীরভাবে দেখছে এবং ভাবছে এটা হয়তো নারায়ণের মেয়ে হবে, কিন্তু নারায়ণ বলে এটা আমার স্ত্রী। তো সন্তন তখন চমকে যায় যে এই বুড়ো লোকটা এত কচিমাল বিয়ে করেছে। তো যাই হোক সন্তন যে চুরি করার সুবিধার জন্য যে নারীদের প্রলুব্ধ বা সিডিউস করে তা কিন্তু নয়, সে মূলত নারীদেরকে সিডিউস করে তাদেরকে মনে করো ভোগ করতে পছন্দ করে। আর এই কারণে সে আন্নার কাজগুলো দিন করছিল, তার কাছে ভালোই লাগছিল, মানে হালাই কন্যা রাশি আর কি। তো এরপর নারায়ণ সন্তনকে তার রুম দেখায় এবং বলে এটা দেখো কতটা পরিষ্কার, তুমি আরামে থাকতে পারবে আর দয়া করে বাকি কাজ তুমি নিজেই করে নিও। তো সন্তন বলে কোনো সমস্যা নেই আমি করে নেবো। তো এরপর সে রুম পরিষ্কার করতে শুরু করে। আর তখন রমেশ আর সুরেশ নামে দুই ভাই আসে এবং তারা এই বাড়িতে টুকটাক কামলার কাজ করে এবং কমিশন চায়। তো সন্তন জিজ্ঞাসা করে কিসের কমিশন, আমি তো নিজেই বাড়িতে এসেছি, তোমরা তো কোনো হেল্প করোনি। বাট ওরা বলে এলাকায় যারা আসে তাদের আমাদেরকে কমিশন দিতে হয়, মানে দুইটাই মালখোর আর কি। তো সন্তন ভাবে এই দুইটা আমার কাজে লাগতে পারে, এদের মাধ্যমে আমি এই বাড়ির লোকেদের সম্পর্কে বেশ কিছু জানতে পারবো। তো ওদেরকে মোটামুটি ভালো রকমের টাকা দিয়ে দেয়। আর তারপর নারায়ণ জিজ্ঞাসা করে আচ্ছা ওই দুই শয়তান কি তোমার কাছ থেকে টাকা নিয়েছে নাকি, ওরা তো কিন্তু বদমাস। সন্তন বলে না সমস্যা নেই, বাট কিছু মনে করবেন না, আপনি কোথায় যাচ্ছেন। নারায়ণ বলে আমার কিছু কাজ আছে, ব্যবসায়িক কাজ, তুমি পরিষ্কার হয়ে বিশ্রাম নাও। তো এই কথা বলে নারায়ণ চলে যায়, কিন্তু তারপরে অহল্যার গানের শব্দ ভেসে আসে। তো সন্তন সেখানে গিয়ে জিজ্ঞাসা করে আরে তুমি কি গান গাইছিলে। তো অহল্যা বলে এখানে আমি ছাড়া আর কেউ আছে, আমি তো একাই গাইছিলাম। তবে চিত্রা ওই বাড়িতে থাকে কিন্তু সে বর্তমানে ব্যাংকে টাকা উঠাতে গিয়েছে। তো এখানে চিত্রা আর নারায়ণের সম্পর্কে মানে একটু বয়স্ক যে মেয়েটা রয়েছে ওর সাথে নারায়ণের সম্পর্কে কি এটা কিন্তু আমরা জানি না। আর এইদিকে আমরা দেখি নারায়ণ চিত্রাকে জিজ্ঞাসা করে ওকে কি টাকা দেওয়া প্রয়োজন। চিত্রা বলে হ্যাঁ ওকে টাকা দিলে আমাদের জন্যই ভালো হবে, কিন্তু কি বিষয়ে তারা কথা বলছে আমরা জানি না, হয়তো কোনো রহস্য রয়েছে, আর এটা আমরা পরে জানতে পারবো। আর এইদিকে সুধীর মন খারাপ করে বসে রয়েছে। আর তখন তার সাথে কাজ করা ছেলেটা জিজ্ঞাসা করে আপনি সবসময় মন খারাপ করে থাকেন কেন। তবে আমাদের কাছে মনে হচ্ছে সুধীর এমন একটা ঘটনা ঘটিয়েছে বা এমন একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে যেটা সে কাউকে বলতে পারছে না, আর এই কারণে চুপচাপ সে ওখান থেকে চলে যায়। আর এইদিকে আমরা দেখি সন্তন খুব ভালোভাবে আঁকতে পারে এবং সে অহল্যার একটা সুন্দর ছবি আঁকে এবং দেয়ালে টাঙিয়েও দেয় এবং সেটার দিকে তাকিয়ে থাকে এবং ভেবে নেয় ওকে আমি সিরিয়াস করে বিছানায় নিয়ে যাব। আর তখনই সন্তন দেখে যে সুধীর নারায়ণের বাড়িতে কারোর সঙ্গে কথা বলছে। আর তারপর সুধীর যে একটা গাছের কাছে এবং সেখানে ধূমপান করে। সন্তনের সেখানে যেমন জিজ্ঞাসা করে আপনি কি কোনো মেয়ে মানুষের সাথে কথা বলেন এই মাত্র। সুধীর বলে না এমনিতে আমি তো প্রতিদিন এই পথ দিয়ে বাড়ি যাই। কিন্তু সন্তন বুঝতে পারে যে মিথ্যা বলছে, এই বাড়ির কোনো একটা মেয়ের সঙ্গে সে কথা বলেছে। তবে এই বিষয়গুলো তোমরা পয়েন্ট করে রেখো। তো যাই হোক এরপর সন্তন করে কি তার ঘরের দিকে যায়, বাট মাঝপথে চিত্রা বাইরে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। সন্তন তখন বলে আমি কোনো একটা শব্দ শুনেছিলাম তাই দেখতে এসেছিলাম, মানে চিল্লাচিল্লি শব্দ শুনেছিলাম। তো এটা বলে সে তার ঘরে চলে যায়। আর এরপর সন্তনের আঁকার ছবিটা বাতাসের কারণে নিচে পড়ে যায় এবং অহল্যা সেটা তুলে নেয়। আর সন্তনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে ছবিটা কি তুমি নিজে এঁকেছো। সন্তনে বলে হ্যাঁ, তোমার কি ভালো লেগেছে। তো এখানে সন্তনু কিন্তু অহল্যার দিকে তাকিয়ে ফ্ল্যাট করতে থাকে আর অহল্যাও সন্তনুকে ঘর পরিষ্কার করতে সাহায্য করে এবং দুজন দুজনের দিকে তাকিয়ে রয়েছে। আর আলমারির উপর আমরা দেখতে পাই একটা বক্স রাখা ছিল। তো সন্তনু যখন সেটা বের করতে যায়, মানে আগের কোনো ভাড়াটিয়ার, অহল্যা বলে শোনো এটার ভেতরে কিন্তু শুধুমাত্র আমার জিনিসপত্র রয়েছে। তো সন্তন সেটা খোলে এবং একটা অদ্ভুত পাথর দেখতে পায়। তো অহল্যা বলে এটা কিন্তু কোনো সাধারণ পাথর নয়, এটা একটা জাদুকরি পাথর, আর এটা হাতে নিয়ে তুমি যদি এই মন্ত্রটা পড়ো তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত রূপ পেয়ে যাবে। মনে করো তুমি যদি এই পাথর হাতে নিয়ে জনি সিন্স বলো এই মন্ত্র পড়ে, তাহলে তোমাকে দেখতে জনি সিন্স দেখা যাবে, সবাই জনি সিন্স হিসেবে দেখবে। বাট সন্তন তার কথা বিশ্বাস করে না। বাট এখানে অহল্যা বলে তুমি বিশ্বাস করছো না, ঠিক আছে তুমি নিজে এটা ট্রাই করে দেখো, কিন্তু এই জাদুটা একা করতে হবে। আমি গোসল করে তোমার জন্য ঘর অপেক্ষা করছি, তুমি এই পাথরটা নিয়ে আমার ঘরে আসো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে, মানে বুঝতেই পারছো গোসল করে অপেক্ষা করবে। তো অহল্যা তার ঘরে চলে যায়, স্নান করে, আর তারপর সন্তনকে একটা যে মন্ত্র বলেছিল সে মন্ত্র জপ করতে করতে সে পাথর নিয়ে অহল্যার ঘরে যায়। তবে তার আগে সে পুজো ঘরে যায় যেখানে অহল্যার মূর্তি রয়েছে, মানে আসল অহল্যার মূর্তি। আর এই মূর্তিটা চুরি করার জন্য তো সন্তনু এসেছে। তো সে এখন সেটা নেওয়ার কথা ভাবে, বাট তখনই অহল্যার গান গাইতে শুরু করে। আর সন্তনের মন তখন চেঞ্জ হয়ে যায় এবং মূর্তি সেখানে রেখে দেয় এবং অহল্যাকে দেখতে
যায়, কিন্তু সন্তন ঘরে যাওয়া মাত্রই এমন ভাবে অহল্যা কথা বলতে শুরু করে যেন সন্তনই হচ্ছে ওর স্বামী মানে নারায়ণ, এবং এটাও জিজ্ঞাসা করে আজকে তো তাড়াতাড়ি বাড়ি ফিরলে কিভাবে। তো সন্তন তো পুরো অবাক হয়ে যায়, কিরে আমাকে নারায়ণ মনে করছে কেন। বাট এরপর সন্তন যখন আয়নার দিকে তাকায় সে তো পুরো চমকে ওঠে, তাকে দেখতে একবারে নারায়ণের মতো লাগছে। তো সন্তন পুরো ভয় পেয়ে যায় যে এটা কিভাবে সম্ভব, আর তার এই দ্বিধা দেখে অহল্যা হাসে এবং বলে কি এখন বিশ্বাস হয়েছে। আর এরপর কাহিনী আসে হচ্ছে বর্তমান সময়, মানে 3 মাস পরে, মানে রানিং টাইমে, যেখানে আমরা দেখতে পাই সন্তনের মাথায় আঘাত করা হয়েছিল, আঘাতের কারণে সে বেশ আঘাতপ্রাপ্ত এবং বর্তমানে সে হসপিটালে রয়েছে। আর তখনই সেখানে এলাকার ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর আসে। তো সাব ইন্সপেক্টর বলে এই লোকটা সেই ঘরের মালকিনকে মানে স্ত্রীকে খুন করে পালিয়ে যাচ্ছিল, আর সেই নারীর স্বামী তার মাথায় আঘাত করে তাকে ধরে ফেলেছে এবং পুলিশকে খবর দেয়। তো এইখানে পুলিশরা বুঝতে পারে যে সন্তনই সেই চোর যাকে তারা এতদিন ধরে খুঁজছিল, এবং সন্তনের সমস্ত বিবরণ বের করতে শুরু করে তারা, এবং জানা যায় সন্তন এ পর্যন্ত 15টা চুরি করেছে এবং সব বেটার বউকেই রাশিকরণ করে দিয়েছে, কিন্তু কাউকে তো হত্যা করেনি। তাহলে এই নারীকে হত্যা কেন করবে? তো পুলিশের মনে সন্দেহ জাগে যে ঘটনা কি এইটা না অন্য কোনোটা, সন্তনকে কি ফাঁসানো হয়েছে, অন্য কোনো কেস রয়েছে। তবে সন্তনের জ্ঞান না ফেরা পর্যন্ত তারা তো এটা নিশ্চিত হতে পারছে না। তো অবশেষে সন্তনের জ্ঞান ফিরে আসে এবং তারপর ইন্সপেক্টর বলে দেখো আমি জানি তুমি একজন চোর, তাও নর্মাল চোর না, রোমিও চোর, বাট আমি শুধু নিশ্চিত হতে চাই যে তুমি খুনটা করেছে কিনা। তো এরপর সন্তন তার পরবর্তী গল্প বলা শুরু করে, মানে আমরা এ পর্যন্ত যা দেখেছি তার পরের দৃশ্য আমরা দেখতে শুরু করি। আর এখানে আমরা একটু ব্রেক নেব, তোমরা একটু কষ্ট করে একটু টানবে, একটু টেনে তারপর মূল ভিডিওতে যাবে। আমরা এখানে একটু ব্রেক প্লে করে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি, আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো, আর রিওয়ার্ড যেত। তো যাই হোক, ব্রেকের পর আমরা ফেরত আসলাম এবং কি ছিল ব্যাপারটা, সন্তনও পুলিশকে তার গল্প বলবে যে কি হয়েছে তারপর থেকে। তো এরপর সেই দৃশ্য শুরু হয় যখন আমরা দেখতে পাই যে সন্তন অহলার ঘরে এসে নিজের রূপের বদলে নারায়ণের রূপ দেখছিল আর কি, মানে নিজেকে নারায়ণের রূপে দেখেছিল। তো সেটা দেখে হতভাগ হয়ে বসে থাকে। আর তখন অহলা বলে কি এখন তুমি আমার কথা বিশ্বাস করেছো তাই না, আর এটা সত্যি একটা জাদুকরি পাথর। তো সন্তন তখন আবারও আয়নার দিকে তাকায়, বাট এইবার সে তার আসল রূপ দেখতে পায়। আর এরপর সে অহলাকে বলে আমি তোমার চালাকি ধরে ফেলেছি, তুমি এই পাথর ব্যাপারে যা আমাকে বলেছিলে সেটা নিয়ে আমি বেশি ভেবেছি এবং এই কারণে আমি ধাঁধায় গিয়ে আমি আমার চোখে ভুল দেখেছি, এটা আমার চোখের বিভ্রম ছিল। আমি যে সন্তান এটা ঠিকই আছে, কিন্তু আমার একটা প্রশ্ন, তুমি এই বয়স্ক বুইড়া বেটাকে কেন বিয়ে করলে? তুমি কি কখনো কাউকে ভালোবাসোনি? ওলা তখন বলে বিয়ের আগে তো বাসিনি, বিয়ের পরে একটা ছেলেকে ভালোবেসেছিলাম, মানে বলেছি না আমি এই সিনেমা ভরা খালি পরকিয়া। তো এরপর ওলা তার ফ্ল্যাশব্যাকের কথা বলতে শুরু করে, যেখানে সন্তোষ নামের একটা লোককে দেখানো হয় এবং সে বুঝতে পারছো ইয়াং লোক, এবং সে ভাড়া বাড়ি খুঁজছিল, নারায়ণের বাড়ি খুঁজে পায় আর একটা ঘর ভাড়া নেয়, যে ঘরে বর্তমানে আমাদের সন্তান রয়েছে। এবং সমান বয়সী হওয়ায় সে আর ওহলা খুব ভালো বন্ধু হয়ে ওঠে এবং সে ওহলাকে প্রথমে নারায়ণের মেয়ে মনে করতো, তার কাছাকাছি আসতে শুরু করে এবং সে চিত্রাকে নারায়ণের স্ত্রী মনে করতো, তাকে ম্যাডাম বলে ডাকতো। তো এরপর সুধীর সেখানে যখন বাগানের কাজ করতে আসে তখন ওহলাকে সাহায্য করে। তো তখন সুধীর সন্তোষকে বলে আপনি নাকি মিউজিক ডিরেক্টর হতে চান তাই না, আমাদের ওহলা কিন্তু বেশ মিষ্টি গান গায়, আপনি কি তাকে গান গাওয়ার সুযোগ করে দেবেন? তো সন্তোষ তো অবাক হয়ে যায়। তো এরপর একদিন সন্তোষ চিত্রাকে জিজ্ঞাসা করে নারায়ণজি কোথায় কাজ করে আর আপনাদের বাচ্চা কাচ্চা কি? চিত্রা তখন বলে তুমি কি অহলার স্বামীর কথা বলছো, ওদের বাচ্চা কাচ্চা নেই। তো সন্তোষ তো অবাক হয়ে যায় এবং জানতে পারে যে অহলা নারায়ণের স্ত্রী নয় বরং নারায়ণের মেয়ে নয় বরং স্ত্রী। এবং এরপর সে জিজ্ঞাসা করে নারায়ণ তাহলে আপনার কি হয়? চিত্রা তখন বলে নারায়ণ আমার হচ্ছে ছোট বোনের জামা, আমি অহলার বড় বোন, আর আমাদের পরিবার খুব গরিব ছিল, তো আর আমার পরিবার থেকেই অহলার সাথে নারায়ণের বিয়ে দেওয়া হয়, আর আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে, এজন্য আমি ওর বাড়িতেই থাকি, আর আমাদের আর কোনো জায়গা নেই, এজন্য নারায়ণের কাছেই থাকতে হয়। যদিও নারায়ণ অনেক বড়, কিন্তু নারায়ণ এখানে আমরা বেশ ভালোই আছি। আর তবে ওহলা গান গাইতে ভালোবাসে, মিউজিক ক্লাসে যেতে চায়, কিন্তু নারায়ণ দিতে চায় না। তো এখানে একটা কথা আমাদের জানা উচিত, অহলা কিন্তু চিত্রের মাধ্যমে মিউজিক ক্লাসে যাওয়ার জন্য নারায়ণের কাছে অনুমতি চেয়েছিল, কিন্তু নারায়ণ পরিষ্কারভাবে মানা করে দিয়েছে এবং সে বলেছে তুমি যদি খালি ঘর সামলাও ঠিক আছে, বাইরে যেয়ে কিছু শেখার প্রয়োজন নেই। তো এরপর রাতে নারায়ণ করে কি হলার সাথে মনে করো খুব সেই লেভেলের জোর করে রাশি বিক্রয় করে, আর এতে হলার খুব দুঃখ লাগে। কিন্তু এই জোরটা যদি একটা ইয়াংপুলা করতো বা একটা পরকীয়ার বয়ফ্রেন্ড নিয়ে করা পড়তো তাতে খারাপ লাগতো না। মানে আমার কথা হলো বিয়ের পরে কেন পরকীয়ার চিন্তা করা, বিয়ের আগে তুই বুঝতে পারলি না, বিয়ের আগে তুই পরকীয়া করতি, বিয়ের আগে প্রেম করে বেরিয়ে যেতি তুই, মানে সব মেয়েরই বিয়ের পরে দাম মারে আর কি, মানে প্রথমে টাকা দেখে বিয়ে করছে তাই না। তো যাই হোক অহলা তো সন্তোষকে পছন্দ করা শুরু করে, তারা দুজনেই কাছাকাছি চলে আসে। আর
ইতিমধ্যে সুধীর বাড়িতে আসে এবং অহলা তাকে বাল্ব চেঞ্জ করে দিতে বলে। বাট সুধীর ও সন্তোষকে অনুরোধ করে, ভাই এটা তুমি করে দিও, আমার বাইরে কাজ আছে। সুধীর তো এই সুযোগই চাচ্ছিল, সে কাজে লেগে পড়ে, কিন্তু হঠাৎ করে তার পা পিছলে যায় এবং প্রচন্ড আঘাত পায় এবং তার পা ভেঙে যায়। আর এরপর যখন নারায়ণ এই বিষয়ে জানতে পারে, সে বলে তোমাকে এইসব কাজ কি করতে বলেছে? এই ধরনের কাজের জন্য তো সুধীরকেই ভাড়া করা হয়েছে। তো যাই হোক, নারায়ণ এইভাবে সন্তোষের খোঁজ খবর নেয় এবং চলে যায়। আর তারপর অহলা করে কি সন্তোষের জন্য খাবার তৈরি করে নিয়ে আসে। ওইদিকে নারায়ণ এবং চিত্রা কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়, আর তাই অহলা সন্তোষের সাথে ইচ্ছা মতো সময় কাটানোর সময় পেয়ে যায়। তো এরপর একদিন সন্তোষের ডায়েরি পড়ে অহলা, যার মধ্যে অনেক কবিতা লিখেছিল, কিন্তু সন্তোষ সেটা ফেরত নেয় এবং বলে এটা তুমি পড়ো না, তাহলে তুমি আমাকে খাওয়াবে। তো এটা বলে সে করে কি ডায়েরিটা আলমারির উপর ছুড়ে দেয়। বাট অহলা সেটা বের করতে চায় কিন্তু পারে না। আর তখন সন্তোষ করে কি ওকে কোলে তুলে নেয়। আর এই অজুহাতে তারা দুজন কাছাকাছি চলে আসে। আর তখনই সন্তোষের কয়েকজন বন্ধু বান্ধবী চলে আসে, যাদের দেখে ওরা দূরে সরে যায়। তো ওর বন্ধুরা তখন অহলাকে ওর সাথে দেখে খাওয়াতে থাকে যে এখানে সে প্রেম করতেছে গ্রামে এসে, কিন্তু বাস্তবে হচ্ছে সন্তোষ ওদের সাথে একটা ব্যান্ড দল চালায়। এবং ওরা যখন জানতে পারে যে অহলা আরেকজনের বউ, তখন আরো খেপাতে শুরু করে। আর এরপর যখন অহলা আসে তখন ওদের সঙ্গে কথা বলে, আর সন্তোষ তখন ওর হাত ধরে, বাট অহলার এটা ভালো লাগলেও হাতটা সরিয়ে নেয়। তো যাই এরপর যখন সন্তোষের বন্ধুরা সুধীরের সঙ্গে কথা বলছিল, সুধীর তখন ওদের জন্য ডাবের জল নিয়ে আসে। আর ইতিমধ্যে অহলার সন্তোষকে ভেতরে ডাকে, তারা দুজনেই ঘরে যায়। আর সুধীরের কাছে এটা খুব অদ্ভুত লাগে যে ও ওকে ঘরে ডাক দিয়ে নেবে কেন একা, নিশ্চয়ই কোনো খারাপ কিছু ঘটছে। আর এরপর সন্তোষের বন্ধুরা অহলাকে গান গাওয়ার জন্য খুব উৎসাহিত করে এবং অবশেষে অহলা গান গাইতে শুরু করে, খুব সুন্দর গান গায়। বাট তখনই এখানে নারায়ণ চলে আসে এবং সে অহলার গালে একটা কষে থাপ্পড় মারে এবং সন্তোষ এবং তার বন্ধুদেরকেও বকাঝকা করে যে এভাবে যদি তোমরা চলতে থাকো এই বাড়িতে কিন্তু থাকতে পারবে না। তো যাই হোক, সন্তোষের বন্ধুরা চলে যায়। আর যেহেতু সন্তোষের পা সমস্যা, সে তো যেতে পারছে না, তো পা ভালো হলে সে চলে যাবে। তো কিছুদিন পরে সন্তোষের পা যখন ভালো হয়, তারপর চিত্রা তার সঙ্গে দেখা করতে আসে এবং সে বলে, দেখো অহলার প্রতি নারায়ণের এই আচরণের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ওই নারায়ণ ওকে খুব নির্যাতন করে, আমি চেয়ে ওকে এই নরক থেকে বের করতে পারছি না। তবে তুমি আসার পর থেকে আমার বোনের মুখে হাসি ফুটেছে এবং সে খুশিও রয়েছে, আর আমি তাই চাই তার এই আনন্দ যেন চিরকাল স্থায়ী হয়। তো তুমি যদি চাও ওকে অনুগ্রহ করে তোমার সাথে নিয়ে যাও, পালিয়ে নিয়ে যাও, আমি সাধ্যমতো তোমাদেরকে সাহায্য করব। আর পরের দৃশ্যে আমরা দেখি চিত্রা আর অহলা মন্দিরে আসে, আর সন্তোষও সেখানে আসে এবং সে অহলার সঙ্গে একা কথা বলতে চায়। আর তাই চিত্রাও তাদের রেখে দূরে চলে যায়। তো সন্তোষ তখন বলে যে আমি তোমাকে এই নরকে থাকতে দেবো না, তুমি আমার সাথে চলো, আমরা অন্য কোথাও যাবো এবং আরামে থাকবো। কিন্তু অহলা ভয় পায়, তার স্বামী যদি জানতে পারে তার তো বুঝতেই পারছো রাত্রে কষ্ট আছে। তো যাই হোক, চিত্রাকে ওই বিষয়ে বলে, কিন্তু চিত্রা বলে দেখ 3 দিন পরে নারায়ণ কোন একটা কাজে শহরে যাচ্ছে, আমিও যাব, আর সেটা তাদের জন্য ভালো সুযোগ। সন্তোষের কাছ থেকে একবারে দূরে চলে যাবি, একবারে ডাইরেক্ট বরিশাল চলে যাবি, নয়তো নোয়াখালী। আর এটা তোদের জন্য একটা ভালো সুযোগ, কারণ সব পোলাপান পালায় ওই বরিশাল, নোয়াখালী, চট্টগ্রামে যায়। তো যাই হোক, অবশেষে সেই দিনটা আসে যখন নারায়ণ বাড়িতে নেই এবং সন্তোষ তার ব্যাগ বহন করছে। তো সন্তোষ করে কি অহলার বাড়িতে আসে, আর সে অহলাকে বলেছিল আজকে আমি তোমাকে একটা ওয়েস্টার্ন পোশাকে দেখতে চাই। তো এই কারণে অহলা করে কি শাড়ির বদলে ওয়েস্টার্ন পোশাক পরে। আর নারায়ণ তো আজকে সারাদিন বাড়িতে আসবে না, দুজনে ঘনিষ্ঠ হওয়ার কথা ভাবে আজকে ইন্টিমেট করবে। তো তখন সন্তোষ সেখানে অহলার যে মূর্তিটা ছিল সেটা দেখতে পায় আর এটা সম্পর্কে জিজ্ঞাসা করে। আর সিনেমার শুরুতে আমাদের যে অ্যানিমেশনের সম্পর্কে বলা হয়েছিল অহলা সেই গল্পটাই বলে। আর তারপর অহলা সন্তোষকে বলে এটা অনেক দামি একটা মূর্তি। তো যাই হোক, সন্তোষের পর ব্যাগ থেকে একটা পাথর বের করে এবং অহলাকে বলে দেখে এটা খুবই সুন্দর একটা পাথর, তবে এটা একটা জাদুর পাথর, এই পাথরটা হাতে নিয়ে কোনো মন্ত্র জপ করলে সে তার রূপ পেয়ে যাবে। তো অহলা এটা বিশ্বাস করে না। সন্তোষ বলে তুমি তোমার ঘরে যাও, আমি যখন পাথরটা নিয়ে আসবো তুমি অন্য কারো রূপ দেখতে পাবে, আমার রূপ নয়। তো অহলা বিশ্বাস করে না, কিন্তু সন্তোষকে ভুল প্রমাণ করার জন্য সে বিছানায় গিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। আর তখনই সে নারায়ণের গলা শুনতে পায়, ভয় পেয়ে যায়, দ্রুত চোখ খোলে, কিন্তু দেখা যায় নারায়ণ আসেনি, বরং সন্তোষ নারায়ণের গলা নকল করেছিল। এবং তারপর সন্তোষ ওকে সত্যটা বলে, দেখো এই পাথরে আসলে কোনো জাদু নেই, কিন্তু আমি মজা করছিলাম। তো এরপর তারা দুজনে ইন্টিমেট হয় ভাই, মানে বাইরের ছাগল এসে বাগানের ফল খেয়ে ফেলতেছে। তো যাই হোক, এরপর সন্তোষ বলে আমি শহরে গিয়ে ভালো একটা বাড়ির ব্যবস্থা করি, তারপর তোমাকে সেখানে ডেকে নেবো। অহলাও রাজি হয়ে যায়। আবার ইতিমধ্যে নারায়ণ চলে এসেছে, তো এটা দেখে দুজনেই ভয় পেয়ে যায়। অহলা তখন বলে তুমি পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও, আমি নারায়ণের বিষয়টা দেখছি। তো সন্তোষও চলে যায় এবং তারপর অহলা গিয়ে দরজা খোলে। আর নারায়ণ বলে ভেতরে যেন কিসের আওয়াজ আসলো। তো অহলা তখন সংস্কৃত ভাষায় কোন একটা কিছু বলে যে বিড়াল এসেছে, এবং মালায়াম ভাষায় বিড়াল শব্দের অর্থ হচ্ছে অবৈধ প্রেমিক। হ্যাঁ, তো নারায়ণ চমকে যেমন জিজ্ঞাসা করে তুমি কি বললে। অহলা তখন দ্রুত বলে আমি ভুল করে সংস্কৃত বলে ফেলেছি, আমি মালায়াম শব্দটা বলে ফেলেছি, আমি আসলে বলেছিলাম বিড়াল ঢুকেছে। মানে ওই যে তো মাঝে মাঝে সংস্কৃত বলে, তো সংস্কৃতে বিড়াল মানে হচ্ছে অবৈধ প্রেমিক আর কি, এরকম বোঝানো হয়েছে। তো যাই হোক, অহলা কিন্তু এই পুরো গল্প সন্তনুকে বলেছে এবং যখন তাকে এইসব বলে তখন সেও হাসতে শুরু করে। কিন্তু বর্তমানে সন্তনের মুখ থেকে যখন এই বিড়ালের কথাটা শুনে, মানে বিষয়টা বলি, এতক্ষণ আমাদের সন্তনু যেটা বলেছে সেটা তো ওই অহলার গল্প বলেছে, আর ওর মুখে যখন বিড়ালের গল্প শুনেছে তখন তো ইন্সপেক্টর ভয় পেয়ে যায় এবং আগ্রহ নিয়ে বলে আচ্ছা তুমি আবার বলতো বিড়ালের ব্যাপারটা, আমার স্ত্রী শান্তিও তো বলছিল যে আমার বাড়িতে বিড়াল ঢুকেছে। তো ইন্সপেক্টর তখন সন্দেহ করে তার বউকে কল করে, তোমার নিশ্চয়ই কোনো প্রেমিক আছে, হ্যাঁ তুমি বিড়াল বলো ওকে। তো ওর বউ তো ভয় পেয়ে কল কেটে দেয়, বুঝতেই পারছো বাড়ি থেকে পালাবে। আর এদিকে ইন্সপেক্টর তখন সন্তনকে জিজ্ঞাসা করে এরপর কি হলো। তো সন্তন বলে এরপর আর কি হলো স্যার, আমি অহলাকে জিজ্ঞাসা করেছিলাম সন্তোষের সাথে তোমার কি হয়েছে, তোমরা কি পালিয়ে গিয়েছিলে। তো গল্প আবার অতীতে চলে যায় যখন আর কি সন্তন আর ওই অহলা গল্প
করছিল। তো সন্তোষ যখন অহলাকে জিজ্ঞাসা করছিল তারপর কি হয়েছে, তখন আবার নারায়ণ ওই সময়ও আসছিল বাড়ির দিকে। তো এটা দেখে দুজনেই ভয় পেয়ে যায় এবং অহলা সন্তনকে বলে তুমি দ্রুত কোথাও লুকিয়ে পড়ো। সন্তন তাই করে এবং সে কোথাও লুকিয়ে পড়ে, আর তখনই অহলার দরজা খোলে। আর তারপর নারায়ণ অহলাকে কিছুই জিজ্ঞাসা করে না, বরং ব্যাগটি রেখে তার ঘরের দিকে যেতে শুরু করে এবং তারপর সে অহলার শৈলের ভেতর দিয়ে চলে যায়। অর্থাৎ নারায়ণ অহলাকে দেখতেই পেল না, মনে হচ্ছে সে যেন কোনো ভূতের শৈল দিয়ে অতিক্রম করেছে। সন্তন তো পুরো শক খেয়ে যায় এবং কৌতূহল হয়ে ওঠে যে অহলাকে শুধুমাত্র কি সেই দেখতে পাচ্ছে। আর তখনই সে সেখান দিয়ে চলে যেতে শুরু করে আর দরজার কাছে সে পিছলে পড়ে যায় আর দেখে যে অহলার ছবির উপরে ফুলের মালা দেওয়া, মানে অহলা মারা গিয়েছে। তো এতদিন ও কি ভূতের সঙ্গে কথা বলেছে? তো এই কথা চিন্তা করে ভয়ে তখন বাড়ি থেকে পালাতে শুরু করে। আর নারায়ণও তখন ওকে দৌড়াতে দেখে ফেলে এবং ওর পেছনে ধাওয়া করে। তো মনে হচ্ছে এই পর্যায়ে ওই নারায়ণ সন্তনকে বাড়ি দিয়ে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দিয়েছিল। কিন্তু তাহলে স্ত্রী অহলা মারা গেল কিভাবে? আর এরপর বর্তমানে দেখানো হয় নারায়ণ বাড়িতে বসে রয়েছে এবং সে যখন হিসেব নিকেশ ইত্যাদি পরীক্ষা করছিল তখন ইন্সপেক্টর সেখানে আসে এবং নারায়ণকে জিজ্ঞাসা করে আপনি বলেছিলেন যে সন্তন আপনার স্ত্রী চিত্রাকে হত্যা করেছে আর এই কারণে আপনি সন্তনের মাথায় আঘাত করেছিলেন এবং তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। তো নারায়ণ উত্তর দেয় হ্যাঁ। তো ইন্সপেক্টর বলে আপনি তো মিথ্যা বলেছেন, আমরা তো আসল খুনিকে পেয়ে গিয়েছি। আর তারপর পুলিশ তার গাড়ি থেকে একজন মানুষকে বের করে আনে, সেটার কেউ নয়, সেটা ছিল হচ্ছে সুধীর। তো ইন্সপেক্টর তখন সুধীরকে বলে আমি পুরো সত্যটা জানতে চাই, মিথ্যা বললেই মার খাবি। তো সুধীরও সত্য বলা শুরু করে। তো এখন হলো বুঝতে পারবে যে সিনেমাতে আসলে কি ঘটেছে। তো সুধীর হচ্ছে চিত্রাকে ভালোবাসতো, মানে এই বাড়ির কাজের লোক ভালোবাসতো হচ্ছে বড় বোনকে, আর সে তাকে ইমপ্রেস করার জন্য সবসময় কিছু না কিছু করতো, খাবার নিয়ে আসতো, ওইটা নিয়ে আসতো, ওইটা করতো। কিন্তু চিত্রের কথা কি বলবো, সে মূলত অহলার জায়গা নিতে চেয়েছিল, সে নারায়ণের স্ত্রী হতে চেয়েছিল, কারণ নারায়ণ খুবই ধনী আর তার উদ্দেশ্য ছিল সে সুধীরকে ব্যবহার করে নারায়ণের স্ত্রীর জায়গাটা নেবে। আর এই কারণে সে সুধীরকে সিডিউস করতো। আর এছাড়াও অহলা আর হচ্ছে সন্তোষ একে অপরকে যে ভালোবাসতো, ও চাইতো নারায়ণ ওদের কথা জানুক এবং অহলাকে ওর জীবন থেকে সরিয়ে দেবে আর তারপর সে নারায়ণকে বিয়ে করে নেবে এবং সমস্ত সম্পত্তির মালিক হবে। আর তারপর নারায়ণ যতদিন বেঁচে আছে ততদিন তুমি আর আমি সুধীর গোপনে দেখা করবে এবং মৃত্যুর পরে আমরা বিয়ে করে নেবো, বিলাসবহুল জীবনযাপন করব। তো এই স্বপ্নে হচ্ছে সুধীরকে দেখিয়েছিল। তারপর যেটা হয় তো বুঝতেই পারছো, বড় বোন চিত্রা কিন্তু ছোট বোনের ভালো করার নাটক করছিল। তার উদ্দেশ্য ছিল জাস্ট আহলাকে পথ থেকে সরিয়ে দেওয়া এবং এই বাড়ির মালকিন হওয়া। তো যাই হোক, এরপর ইন্সপেক্টর সুধীরকে বলে তো এরপর তুমি কি করেছিলে? তো এরপর আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তো চিত্রা যেভাবে বলেছিল সুধীর নারায়ণকে অহলা এবং সন্তোষের সম্পর্কের কথা বলে দেয়। তো নারায়ণ বলে ঠিক আছে, ওরা দুজন যখন একসাথে থাকবে তখন আমাকে কল করে আমি হাতে নাতে ধরবো। সুধীরও রাজি হয়ে যায়। তো এরপর সন্তোষ আর অহলা যখন একসাথে ঘরে রাসক্রিয়ন করার পরে বসেছিল তখন সুধীর নারায়ণকে জানিয়ে দেয়। নারায়ণ সেখানে পৌঁছে যায়। সন্তোষ যখন তাকে দেখে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু নারায়ণ ওকে ছেড়ে দেয় না, পেছনে তাড়া করে এবং ভারী কিছুতে আঘাত করে ওর মাথায়। আর এই কারণে ঘটনাস্থলে মৃত্যু হয়। আর তারপর রাগ গিয়ে পড়ে অহলার উপরে এবং অহলাকে বলে আমি তোকে কোনটার অভাবে রেখেছিলাম এবং সে করে কি ওকে হত্যা করে দেয়। আর তখন সুধীরকে দায়িত্ব দেয় ওদের লাশ গুম করার এবং অনেক টাকা দেবে বলে দেয়। তবে সুধীরের কিন্তু একটা উদ্দেশ্য ছিল, সে নারায়ণের জন্য এগুলো করছিল না, সে বরং এগুলো করছিল চিত্রাকে পাওয়ার জন্য। তো সে নারায়ণের কথায় রাজি হয়ে যায়, কিন্তু চিত্রা সুধীরকে টাকা দিয়ে দেয়। তোমাদের কি মনে আছে সিনেমার মাঝখানে ওই যে চিত্রা বলেছিল যে আমাদের টাকা ওকে দেওয়া দরকার, আমাদেরই ভালো। তো মাঝে মাঝে সুধীরকে সে টাকা দিত এবং বলতো তুমি যা করো সেটার জন্য রেখে তো আমরা তোমাকে মাঝে মাঝে টাকা দেবো। সুধীর বলে আমি তো টাকার জন্য এগুলো করি না, আমি তো তোমাকে ভালোবাসি। তো এটা বলে সে ওকে জড়িয়ে ধরার চেষ্টা করে, বাট চিত্রা ওকে থাপ্পড় মেরে বলে আমাকে স্পর্শ করবি না, চাকর কোথাকার, চুপচাপ টাকা নিয়ে চলে যা, নয়তো আমি তোকে মেরে ফেলবো। তো সুধীর তখন খুবই দুঃখী হয়ে পড়ে, কারণ সে চিত্রাকে পাওয়ার জন্য তাতে কিছু করেছিল, কিন্তু ওই চিত্রা তার সঙ্গে প্রতারণা করলো। তো এই কারণেই সন্তন যখনই সুধীরকে দেখতো তখনই আমরা দেখতে পেতাম মন মরা হয়ে বসে থাকতো এবং আমরা এর আগেও দেখেছি সুধীর কোন একটা ঘটনা ঘটিয়েছে কিন্তু কাউকে বলতে পারছে না, মন খারাপ করে থাকে। তো যাই হোক, এরপর সে চিত্রার কাছে মোটা অঙ্কের টাকা চায় এবং বলেছিল টাকার অঙ্ক যদি বড় হয় তাহলে আমি একবার এখান থেকে চলে যাবো, তোমাকে আর বিরক্ত করবো না। তো এই জন্যই চিত্রা ব্যাংক থেকে টাকা তুলতে গিয়েছিল। কিন্তু রাতে সুধীর করে কি আবার চিত্রা ঘরে ঢোকে এগুলো সন্তন আসার পরে এবং চিত্রা তাকে যেতে বলে, কিন্তু সুধীর তখন তো রেগে গিয়েছে, সে জোর করে ওকে মদ খাইয়ে দেয় এবং চিত্রা যখন মাতাল হয়ে যায় তখন সুধীর ইচ্ছা মতো মনে করে ওকে রাত ভরে ভোগ করে। আর সকাল হওয়ার আগে সুধীর করে কি বাড়ি থেকে চলে যায়। আর এদিকে আবার সন্তনও তো বাড়ি থেকে পালিয়েছে যে অহলা ভূত বলে, যত কোনো মানুষ নয়, এটা ভয়। আর নারায়ণ যখন ওকে দৌড়াতে দেখে তখন নারায়ণের সন্দেহ হয়। সে চিত্রার ঘরে যায় এবং দেখে যে চিত্রার এই অবস্থা, আবল তাবল কাপড় চোপড় নেশায় রয়েছে। তো নারায়ণ মনে করে যে সন্তন চিত্রাকে রেপ করে পালাচ্ছে, বাট চিত্রা তখন সত্যটা বলার চেষ্টা করে। নারায়ণ রেগে যায়, কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওর মাথায় বোতল আঘাত করে, মানে যারাই ভালোবাসে সেই আরেকজনের সাথেই করে এবং এই হত্যাকাণ্ডের দায় সন্তনের উপর চাপানোর জন্য সে সন্তনের পিছু দৌড়ায় এবং ওর মাথায় আঘাত করার পরে ওকে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু আবার চিত্রার শৈলে আঙুলের ছাপ ছিল হচ্ছে সুধীরের, যে সুধীর নির্যাতন চালিয়েছিল, রেপ করেছিল। তো সুধীর যখন ওইদিকে আবার পালাচ্ছিল চোরের মতো, পুলিশ ওকে সন্দেহ করে ধরে ফেলে। তো সুধীরের বয়ান থেকে নারায়ণের আসল রূপ প্রকাশ পায় এবং নারায়ণ এখানে কাকে কাকে খুন করেছে, সন্তোষ এবং অহলাকে এবং চিত্রাকে, এবং সুধীরকে গ্রেপ্তার করা হয় হচ্ছে চিত্রাকে ধর্ষণের অপরাধে, রেপ কেসের মামলা। দুজনই ধরা পড়ে যায়। আর এরপর দেখা যায় অহলার আত্মা হাসছে এগুলো দেখে। আর ওইদিকে চিত্রাও কিন্তু শাস্তি পেয়েছে, সে তার বোনের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, এই কারণেই মারা গিয়েছে। তো যাই হোক, নারায়ণ, সুধীর, চিত্রা তিনজনই শাস্তি পেয়েছে, সব মানুষই শাস্তি পেয়েছে। আর এরপর এই সিনেমাটি শেষ হয়ে যায়। তবে
এখানে একটা কনফিউশন আমাদের লাগে, সেটা হচ্ছে সিনেমার শুরুর দিকে সন্তন যখন ফার্স্টবার এই নারায়ণের বাড়িতে আসে তখন অহলা মারা যাওয়ার সত্ত্বেও কেন নারায়ণ তাকে বলেছিল যে ওইটা আমার স্ত্রী। আসলে ওই সময় চিত্রা বাইরে যাচ্ছিল, তো নারায়ণ মনে করেছিল যে সন্তন চিত্রার দিকে তাকিয়ে রয়েছে, তো এজন্য সে চিত্রাকে তার স্ত্রী পরিচয় দিয়েছিল। কিন্তু সন্তনও তো আর চিত্রাকে দেখেনি, ও তাকিয়েছিল অহলার দিকে, আর অহলাকে একমাত্র তো ওই দেখতে পেত, তো ও মনে করছিল যে অহলাই তাহলে ওর স্ত্রী। তো এই ছিল হচ্ছে কাহিনী। তো যাই হোক, আমি জানি না কেমন লেগেছে তোমাদের সিনেমাটি, কিন্তু সিনেমাটিতে প্রচুর সেক্স। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, এবং খুব শীঘ্রই আমরা বেশ কয়েকটা সিরিজ আনছি। তোমার ইন্ডিয়ান কিছু সিরিজ থাকবে 18+, তারপর তোমার কোরিয়ান সিরিজ থাকবে, আমেরিকান সিরিজ থাকবে, মানে এক ভিডিওতে আমরা ফুল সিরিজ কভার করবো। মানে আমাদের একটু কষ্ট হবে, প্রোডাকশন কস্ট বেশি হবে, আমার অনেক বেশি খাটতে হবে, বাট আই ক্যান ডু দ্যাট ফর ইউ, নো প্রবলেম। আমি এখনো বিদায় হইলেও যথেষ্ট ইয়াং আছি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা বিষয়, আমরা কিন্তু একটা ফেসবুক গ্রুপ তৈরি করেছি, র্যান্ডম ভিডিও চ্যানেল কমিউনিটি নামে। এই গ্রুপটা করাই হয়েছে তোমরা আমাদের মুভির সাজেশন দেবে বলে। ধরো আমি তো কর্মজীবনে আছি, আমি তো এখন আপডেট নই, বাট তোমরা রেগুলার সোশ্যাল মিডিয়াতে চালাও, তোমরা অনেক বেশি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে, যে জন্য তোমরা খোঁজ খবর রাখতে পারো কোন সিরিজটা আসছে, কোন সিনেমাটা আসছে, কোনটা ট্রেন্ডিং, কোনটা আমার এক্সপ্লেন করা উচিত। তো এই জিনিসগুলো তোমরা ওই গ্রুপে দেবে, এবং আমাদের যে স্ক্রিপ্ট রাইটার হাবিবা এবং ফ্লোরা রয়েছে, ওরা থাকবে ওই গ্রুপের অ্যাডমিন। ওরা হচ্ছে তোমাদের ওই সাজেশন থেকে স্ক্রিপ্ট তৈরি করে আমাদেরকে দেবে, এবং সেই হিসেবে আমরা র্যান্ডম গ্রুপের সবগুলো চ্যানেল চালাবো। তো আমাদের 7420 যে চ্যানেল, ওটা আস্তে আস্তে গেমিং চ্যানেল হয়ে যাবে। আগে যেটা ছিল র্যান্ডমই শুধুমাত্র মুভির চ্যানেল থাকবে, আর তোমার র্যান্ডম অ্যানিমেশন, ওটা আমরা অ্যানিমে আনার চেষ্টা করবো, যদি চলে, না চললে আমরা ওখানে হয়তো হলিউড যে সাইফাই সিরিজ রয়েছে সেগুলো চালাবো। মাসে 10টা ভিডিও দেবো 1 ঘন্টার, কিন্তু এক ভিডিওতে ফুল সিরিজ দেখতে পাবে বা ভালো একটা সিনেমা দেখতে পাবে। মোট কথা, এখন আমরা কন্টেন্ট কম দিলে অনেক ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো, আর এর জন্য তোমাদের হেল্প বিশেষভাবে প্রয়োজন। আর এই কারণে এই গ্রুপটা করা, গ্রুপটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা এই গ্রুপে এখনই জয়েন হও, এবং তোমাদের সাজেশনেই কিন্তু আমাদের চ্যানেলগুলো চলবে। তবে একটা বিষয়, তোমরা অনেক বেশি আবেগী। দেখো, তোমরা হাজার হাজার মানুষ, এক একজনের এক এক মুভি চয়েস, এক একজনের এক একটা তোমরা সাজেশন করবে, চাইলেই তো আমরা সব আনতে পারবো না। কিন্তু দেখা গেল ট্রেন্ডিং, যেটা দেখা গেল যেমন একটা ট্রেন্ডিং আসছে, সেগুলো কিন্তু আমরা অগ্রাধিকার দেবো। এখন আগের তোমার একটা চয়েসের সিনেমা, সেটা তো হবে না, কারণ সেটা তো ওরকম চয়েস তো অনেকেরই আছে। কিন্তু তোমরা খোঁজ খবর রাখবে, তোমাদের কাজ হচ্ছে ট্রেন্ডিং কোন সিরিজ আসলো, ইন্ডিয়াতে কোন সিনেমা আসলো, চীনে কোনটা আসলো, জাপানে কোনটা আসলো, কোরিয়ায় কোনটা আসলো, আমেরিকায় কোনটা আসলো, কলকাতায় কোনটা আসলো, এই জিনিসগুলো তোমরা নজর রাখবে, ফলো আপে রাখবে, এবং সেটা বলে যে বা এটা ট্রেন্ডিং আছে, এনিমে ট্রেন্ডিং আছে, ওইটা ট্রেন্ডিং আছে, এটা এক্সপ্লেন করেন, এবং আমরা সেটা এক্সপ্লেন করবো। বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।